সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান ১০ম অধ্যায় উদ্ভিদ প্রজনন এই অধ্যায়ের দুটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব এবং একইভাবে অন্যান্য ক্লাসের মতোই এই টপিকগুলোর সাথে রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। দেখো, আমরা প্রথমে উদ্দীপকগুলো একটু চেনার চেষ্টা করি। প্রথমত দেখো, চিত্র এ যেটি রয়েছে এটি হচ্ছে একটি অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদের চিত্র, আর চিত্র বি যেটি রয়েছে দেখো এটি হচ্ছে একটি ভ্রূণথলির গঠন, যেখানে এক একটি ভ্রূণথলিতে ৮টি করে কোষ রয়েছে। এর মাঝে দেখো চিত্র এ যে ওয়াইটি চিহ্নিত করা হয়েছে এটি হচ্ছে ভ্রূণথলি, আর এক্স যেটি দেখো এক্স এর মাধ্যমে দুটি অংশকে বোঝানো হচ্ছে। এটি হচ্ছে এই কোষটি যেটি হচ্ছে মূলত ডিম্বাণু, আর এর মাধ্যমে যেটি বোঝানো হয়েছে এই অংশটি হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। আর সেকেন্ডারি নিউক্লিয়াস এবং ডিম্বাণু দুটিকে কোশ্চেনের মধ্যে এক্স দিয়ে বোঝানো হয়েছে, আর ওয়াই তো আমরা বললাম একটু এটা হলো ভ্রূণথলি। অন্যদিকে এখানে দেখো চিত্র বির মধ্যে যে ভ্রূণথলিটি রয়েছে তার মধ্যে পি দিয়ে বোঝানো হয়েছে সেকেন্ডারি নিউক্লিয়াসকে, আমরা একটু আগে জানলাম, আর কিউ দিয়ে বোঝানো হয়েছে ডিম্বাণুকে। তো আমরা দুটি প্রশ্ন আলোচনা করছি। প্রথম প্রশ্ন, টটিপটেন্সি কি? টটিপটেন্সি কি বলা হয়? উদ্ভিদের কোন একটি অংশ, সেটা হতে পারে কোন বিভাজনক্ষম টিস্যু কিংবা হতে পারে তার একটি অংশ, সে অংশ থেকে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হওয়ার যে ক্ষমতা, যে অ্যাবিলিটি, যে ক্যাপাসিটি, তাকে বলা হয় টটিপটেন্সি, অর্থাৎ উদ্ভিদের বিভাজনক্ষম। খেয়াল করো, কোনো অংশ বললে ভুল হবে, বলতে হবে বিভাজনক্ষম অংশ, কারণ স্থায়ী টিস্যুর কোষগুলো কখনোই বিভাজিত হয়ে কোষের সংখ্যা বাড়াতে পারে না। সুতরাং যদি ছোট অংশ থেকে বড় উদ্ভিদ সৃষ্টি হতে হয় সেক্ষেত্রে ওই অংশটি হতে হবে অবশ্যই বিভাজনে সক্ষম, তাই বলা হয় বিভাজনক্ষম বা ভাজক অংশ। তাহলে বলছে উদ্ভিদের বিভাজনক্ষম কোন অংশ বা টিস্যু থেকে সম্পূর্ণ উদ্ভিদ বা একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হওয়ার যে ক্ষমতা বা উদ্ভিদের করার যে ক্ষমতা তাকে বলা হয় টটিপটেন্সি। যদিও আমরা এই টপিকটা তোমাদেরকে আর একটু বিস্তারিত পড়াবো যখন 11তম অধ্যায় জীব প্রযুক্তি চ্যাপ্টারটি পড়াবো, তখন এই প্রশ্নগুলো টটিপটেন্সি আমরা বুঝে গেলাম। এর পরের প্রশ্ন হচ্ছে, দ্বিনিষেক কি? ব্যাখ্যা করো। দ্বিনিষেক, তোমরা জানো যখন পুংগ্যামিট তৈরি হয় পরাগধানের অভ্যন্তরে, সে পরাগধানের অভ্যন্তরে যখন পরাগ নালিকাটি আসতে থাকে গর্ভাশয়ের অভ্যন্তরে যে গর্ভদণ্ড আছে সে পথ দিয়ে, তখন এই ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার আগেই বা ভ্রূণথলিতে প্রবেশের আগেই সেই পুংগ্যামিট অর্থাৎ
জেনারেটিভ নিউক্লিয়াস এবং টিউব নিউক্লিয়াসের মধ্যে জেনারেটিভ নিউক্লিয়াসটি ভাগ হয়ে দুটি পুংগ্যামিট তৈরি করে। যে দুটি পুংগ্যামিটের একটি পুংগ্যামিট মিলিত হয় ডিম্বাণুর সাথে, খেয়াল করো, অর্থাৎ পরাগ নালিকার অভ্যন্তরস্থ দুটি পুংগ্যামিট, উত্তরে এভাবে লিখবো। দিনিষেক বলতে কি বোঝায়? পরাগ নালিকার অভ্যন্তরস্থ দুটি পুংগ্যামিটের একটি পুংগ্যামিট ডিম্বাণুকে নিষিক্ত করে, একে নিষেক বলে। অপর পুংগ্যামিটটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, একে ত্রিমিলন বা ট্রিপল ফিউশন বা ট্রিপল ফার্টিলাইজেশন বলে। আর এই ত্রিমিলন এবং নিষেক, এই দুটি, দেখো এটাও কিন্তু এক ধরনের নিষেক। তাহলে এই যে ত্রিমিলন এবং এই নিষেক দুটি একসাথে ঘটে বিধায়, এই দুটি নিষেক, একটি এখানে একটি, দুটি নিষেক একসাথে ঘটে বিধায়কে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। আবার বুঝিয়ে বলছি, অর্থাৎ পরাগ নালিকার অভ্যন্তরস্থ দুটি পুংগ্যামিটের একটি পুংগ্যামিট ডিম্বাণুকে নিষিক্ত করে, নিষেক সম্পন্ন করে, বা ডিম্বাণুর সাথে মিলিত হয়ে নিষেক সম্পন্ন করে। অপর পুংগ্যামিটকে সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষিক্ত করে বা মিলিত হয়ে ত্রিমিলন সম্পন্ন করে। ত্রিমিলন এবং নিষেক, অর্থাৎ এই দুটি নিষেক একসাথে ঘটে বিধায়কে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। এবার আসছে আমাদের 1 নং উদ্দীপকের প্রয়োগমূলক প্রশ্ন। নিষেকের পর X চিহ্নিত অংশটি কিরূপ পরিবর্তন আসে ব্যাখ্যা করো। খেয়াল করো, X, তাহলে X হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং ডিম্বাণু দুটি অংশ বোঝানো হয়েছে। তাহলে আমরা এভাবে লিখবো, X হচ্ছে একটি সেকেন্ডারি নিউক্লিয়াস এবং অন্যটি হচ্ছে ডিম্বাণু, এবং এরা উৎপন্ন হয় ভ্রূণথলির অভ্যন্তরে। তাহলে আমরা এটা লেখার পরে নিচে নিষেকের পর ভ্রূণথলি পুরো ডিম্বকের এই আমরা লিখতে পারবো। নিষেকের পর এর পরিবর্তন সমূহ দেখানো হলো। কি কি পরিবর্তন খেয়াল করো। নিষেকের পর যদি তোমরা শুধু এতটুকুই লিখো দুইটা তাও চলবে, বাট আমরা পুরোটা বুঝিয়ে দিচ্ছি। দেখো নিষেকের পর কি হয়, আমরা কয়টা পরিবর্তন জানি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এই ডিম্বাণুটা হয় ভ্রূণ, পাশে যে দুটি কোষ রয়েছে এর সাহায্যকারী কোষ, এটা নষ্ট হয়ে যায়। এখানে যে দুটি কোষ, তিনটি কোষ, এটা প্রতিপাদ কোষ, এটা নষ্ট হয়ে যায়। এই যে X এর এই যে অংশটি রয়েছে, এই অংশটি হয়ে যায় সেকেন্ডারি নিউক্লিয়াস যখন নিষিক্ত হয় তখন সেটা হয়ে যায় শস্য। তারপর আমরা পুরোটা আরেকবার বলি, মনে রাখবে নিষেকের পর টোটাল গর্ভাশয়ের যে পরিবর্তনটি হয়, 1 নম্বর মনে রাখবে, গর্ভাশয় হয় ফল, ডিম্বক হয় বীজ, ডিম্বাণু হয় ভ্রূণ। আবার বলছি, গর্ভাশয় ফল, ডিম্বক বীজ, ডিম্বাণু ভ্রূণ। ডিম্বক ত্বক, বীজ ত্বক, ডিম্বক ত্বক, বীজ ত্বক, ডিম্বক রন্ধ্র, বীজ রন্ধ্র, ডিম্বক নাভি, বীজ নাভি, ডিম্বক বৃন্ত, বীজ বৃন্ত, সরি ডিম্বক নাড়ি, বীজ বৃন্ত, ডিম্বক নাড়ি, বীজ বৃন্ত। সেকেন্ডারি নিউক্লিয়াস শস্য, সাহায্যকারী কোষ নষ্ট হয়ে যায়, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়। আর মাঝখানে কিছু কোষ থাকে, এই কোষগুলোকে বলা ভ্রূণ পোষক টিস্যু। এই ভ্রূণ পোষক টিস্যুগুলো নিঃশেষ হয়ে যায়, সবুজ বর্ণের যেগুলো। আবার পুরোটা মনে করে দিচ্ছি, নিষেকের পর পুরো গর্ভাশয়ের পরিবর্তনটা এক হচ্ছে গর্ভাশয় ফল, ডিম্বক বীজ, ডিম্বাণু ভ্রূণ, ডিম্বক ত্বক, বীজ ত্বক, ডিম্বক রন্ধ্র, বীজ রন্ধ্র, ডিম্বক নাড়ি, বীজ বৃন্ত, ডিম্বক নাভি, বীজ নাভি। সাহায্যকারী কোষ নষ্ট হয়ে যায়, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়, সেকেন্ডারি নিউক্লিয়াস শস্যে পরিণত হয় এবং ভ্রূণ পোষক টিস্যুগুলো নিঃশেষ হয়ে যায়। এবার আমরা আসছি এই অধ্যায়ের শেষ যে প্রশ্নটি, সেই প্রশ্নে, সরি এই অধ্যায়ের এই কোশ্চেন শেষ যে প্রশ্নটি, এর
অভ্যন্তরে ওয়াই অংশটি কিভাবে উৎপন্ন হয় বিশ্লেষণ করে। খেয়াল করো, এ বলতে আমরা অধোমুখী ডিম্বকের ভেতরে লম্বচ্ছেদ, ওয়াই বলতে মূলত আসলে এখানে ভ্রূণথলিটি বোঝানো হয়েছে। সুতরাং ভ্রূণথলি বলতে আসলে এটা হলো একটি পরিণত ডিম্বকের লম্বচ্ছেদের চিত্র। ওয়াই ভ্রূণথলি, তাহলে আমরা স্ত্রী গ্যামেটোফাইটের যে গঠন ও বিকাশ সেটা লিখলে ওয়াই এর গঠন লিখব ওয়াই একটি ভ্রূণথলি যা স্ত্রী গ্যামেটোফাইট এর বিকাশের মাধ্যমে গঠিত হয়। সেক্ষেত্রে আমরা স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশটি লিখব। আমরা ওভাবে জানি মনে একটি কোষ সে অন্য কোষ অপেক্ষা বড় হয়, তারপরে কোষগুলো বড় হওয়ার পরে একটি কোষ চারটি কোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি কোষ উৎপন্ন করে। উৎপন্ন চারটি কোষের মাঝে একটি কোষ নষ্ট হয়ে যায়, দেন তারা আবার মাইটোসিস প্রক্রিয়ায় দুটি ভাগে ভাগ হয়, দুই মাথায় চলে যায় এবং সেখানে গিয়ে পরপর দুবার বিভাজিত হয়ে চারটি করে মোট 8টি কোষ তৈরি করে। উৎপন্ন 8টি কোষের মাঝে দুটি কোষ মাঝখানে চলে আসে এবং তারা তৈরি করে সেকেন্ডারি নিউক্লিয়াস। অন্যদিকে যে তিনটি কোষ ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করে সেই তিনটি কোষকে একসাথে বলা হয় এগ অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র, যাদের মাঝখানের কোষটিকে বলা হয় ডিম্বাণু এবং পাশের দুটি কোষকে বলা হয় সাহায্যকারী কোষ। অন্যদিকে ডিম্বক মূলের দিকে অবস্থিত তিনটি কোষকে একসাথে বলা হয় প্রতিপাদ কোষ। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম এর যে প্রশ্নগুলো আমরা এগুলো পেলাম, এবার আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় যে উদ্দীপক। আমরা একটু আগে বলেছিলাম দ্বিতীয় উদ্দীপকটি হচ্ছে একটি ভ্রূণথলির গঠন, আর আমরা এই ভ্রূণথলির গঠনটা এখন শুরু করছি। আমরা একটি একটি করে আসছি। প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কাকে বলে। খেয়াল করো, হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল আমরা এটি পড়েছিলাম 8ম অধ্যায়ে। উত্তরটা ছিল, দেখ মনে পড়ে কিনা, যদি কোন ভাস্কুলার বান্ডালে জাইলেম কিংবা ফ্লোয়েম যে কোনো একটি থাকে কেন্দ্রে, তখন সেই ভাস্কুলার বান্ডলকে বলা হয় কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল। অর্থাৎ জাইলেম কিংবা ফ্লোয়েম যে কোনো একটি থাকবে কেন্দ্রে, অপরটি থাকবে তাকে বেষ্টন করে। আর আমরা জানি এই কেন্দ্রিকটা ছিল দুই রকম, একটি ছিল জাইলেম থাকবে কেন্দ্রে, ফ্লোয়েম থাকবে জাইলেমকে বেষ্টন করে। যদি জাইলেম থাকে কেন্দ্রে, ফ্লোয়েম থাকে জাইলেমকে বেষ্টন করে, তখন তাকে বলা হয় হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। আর যদি ফ্লোয়েম থাকে কেন্দ্রে, জাইলেম থাকে তাকে বেষ্টন করে, তখন বলে লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। খেয়াল করো, আবার বলছি, যদি জাইলেম থাকে কেন্দ্রে, অর্থাৎ কোনো ভাস্কুলার বান্ডলে জাইলেম থাকে কেন্দ্রে এবং জাইলেমকে বেষ্টন করে ফ্লোয়েম অবস্থান করে, তখন তাকে বলা হয় হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল। আর যদি এমন হয় ফ্লোয়েম থাকে কেন্দ্রে, জাইলেম ফ্লোয়েমকে বেষ্টন করে অবস্থান করে, তাকে বলা হয় লেপ্টোসেন্ট্রিক। অর্থাৎ তাহলে এটি হচ্ছে হেড্রোসেন্ট্রিক আর এটি হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। এবার চলে আসছি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন। হাইব্রিডাইজেশন বলতে কি বোঝো? খেয়াল করো, হাইব্রিডাইজেশন যাকে আমরা কৃত্রিম সংকরায়ন বলতে পারি, যেটা তোমরা বাজারে নরমাল হাইব্রিড ধান, হাইব্রিড গম, হাইব্রিড আম, হাইব্রিড সবজি। কিভাবে? খেয়াল করো, নরমালি কি হয়, প্রাকৃতিক ভাবে ফুলের পরাগরেণু এসে অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। আচ্ছা, এখানে আমরা কি করি, এখানে আমরা পরাগায়নটাকে ঘটতে দিই না। আমরা কি করি, আমরা যে উন্নত উদ্ভিদ সৃষ্টি করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা নিজে অন্য ফুলের পরাগরেণু, যেটি আমার কাঙ্ক্ষিত, সে ফুলের পরাগরেণু এনে অন্য একটি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে দিই এবং সেখানে পরাগায়ন ঘটে, পরবর্তীতে সংকরায়ন হয়। তার মানে কি, আমরা এভাবে বলবো উন্নত জাত, সঙ্গে এভাবে লিখবো হাইব্রিডাইজেশন বলতে কি বোঝায়, আগের সঙ্গে লিখবো উন্নত জাত বা কাঙ্ক্ষিত জাত সৃষ্টির উদ্দেশ্যে কোন একটি ফুলের পরাগরেণুকে অন্য একটি ফুলের বা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত করে কৃত্রিম পরাগায়ন সংগঠনের মাধ্যমে পরবর্তীতে যে সংকরায়ন করা হয় তাকে বলা হয় হাইব্রিডাইজেশন। আবার বলছি, উন্নত জাত বা কাঙ্ক্ষিত জাত সৃষ্টির উদ্দেশ্যে পরাগরেণুকে, কোন পরাগরেণু, কাঙ্ক্ষিত ফুলের বা কাঙ্ক্ষিত উদ্ভিদের পরাগরেণুকে
অন্য একটি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত করে কৃত্রিমভাবে পরাগায়ন ঘটিয়ে এবং পরবর্তীতে তা থেকে সংকরায়নের মাধ্যমে নতুন যে উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া তাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। এরপরে প্রশ্ন আসছে নিষেকের পর পি অংশটি কিভাবে সৃষ্টি, খেয়াল করো নিষেকের পর পি অংশটি কিভাবে সৃষ্টি, নিষেকের পূর্বে পি অংশটি কিভাবে সৃষ্টি হয়। তাহলে নিষেকের পূর্বে পি মানে কি, যদি নিষেকের পূর্বে হয় তাহলে পি হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, আর নিষেকের পর হলে সেই পিটা হয়ে যাবে শস্য। সুতরাং সেকেন্ডারি নিউক্লিয়াস সৃষ্টি হয় ভ্রূণথলির অভ্যন্তরে। সুতরাং স্ত্রী গ্যামেটোফাইটের যে বিকাশ বা একটি 8 কোষ বিশিষ্ট ভ্রূণথলির যে বিকাশ, সেই বিকাশ এর ধরনটি বিকাশের বর্ণনা লিখলে পি অর্থাৎ সেকেন্ডারি নিউক্লিয়াস এর গঠন প্রক্রিয়া বা উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হয়ে যাবে। কিভাবে লিখবো আমরা লিখবো পি হচ্ছে একটি সেকেন্ডারি নিউক্লিয়াস যা ভ্রূণথলির অভ্যন্তরে উৎপন্ন হয়। নিম্নে ভ্রূণথলির গঠন প্রক্রিয়া বর্ণনা করা হলো। দেন আমরা কি করব, একটি পরিণত পুং স্ত্রী গ্যামিট কিভাবে সৃষ্টি হয় তা লিখবো। লিখলে এটা হয়ে যাবে। কিভাবে লিখবে, এভাবে প্রথম লিখবো ওই ডিম্বকের অভ্যন্তরস্থ কোষটা আগেটার মতোই বড় হয়, সেই মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। 4টা কোষ এর মধ্যে 3টা নষ্ট হয়ে যাবে, একটি থাকবে। সেই কোষটি মাইটোসিসে 2টি কোষ তৈরি করবে, 2 প্রান্তে চলে যাবে, ওখানে গিয়ে পরপর 2বার বিভাজিত হয়ে 4টি করে 8টি কোষ তৈরি করবে। সৃষ্ট 8টি কোষের মাঝে একটি একটি করে উভয় প্রান্ত থেকে একটি একটি কোষ মাঝখানে চলে আসবে এবং তারা সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করবে। এ পর্যন্ত লিখিত হয়ে যাবে। এই সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন কিভাবে হয় এটা লেখার জন্য আর ওই দুই পাশে ডিম্বাণু, এ পাশে হলো সাহায্যকারী কোষ, উপরে গুলো হলো প্রতিপাদ কোষ লেখার দরকার না, এতটুকু লিখলে হয়ে যাবে। উভয় পাশ থেকে একটি করে কোষ মাঝখানে মিলিত হয়ে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে লিখলে হয়ে যাবে। লাস্ট যে প্রশ্নটি, চিত্রে অন্যান্য অংশ অপেক্ষা কিউ অধিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করে। খেয়াল করো, অন্যান্য অংশ অপেক্ষা কিউ, কিউ বলতে বোঝাচ্ছে মূলত ডিম্বক, আমরা জানি ডিম্বাণু, আর আমরা জানি এই ডিম্বাণুটাই হয় ভ্রূণে। খেয়াল করো, যদি যৌন জনন হয়, যদি এই কিউ মানে ডিম্বাণু না থাকে কখনোই যৌন জনন হবে না। আর যদি যৌন জনন না হয়, কয়েকটা বিষয় হচ্ছে পার্থেনোজেনেসিস ফল হবে কিছু উদ্ভিদে, কিন্তু যৌন জনন না হলে স্বাভাবিক প্রক্রিয়া ফল তৈরি হবে না। কারণ আমরা জানি নিষেকের পর গর্ভাশয়টি হয় ফলে। সুতরাং ডিম্বাণু না থাকলে যৌন জনন হবে না, যৌন জনন না হলে ফল তৈরি হবে না। 2 নম্বর, ভ্রূণ তৈরি হবে না। 3 নম্বর, ডিম্বকটি কখনো, খেয়াল করো, যৌন জনন না হলে ডিম্বকটি কখনো বীজে পরিণত হবে না। তার মানে কি, ফলও হচ্ছে না, বীজও হচ্ছে না, ভ্রূণও হচ্ছে না। তার মানে হচ্ছে যদি যৌন জনন না হয়, যে সকল উদ্ভিদ বীজের মাধ্যমে বংশ বিস্তার করে তাদের বংশ বৃদ্ধি পাবে না, বংশ রক্ষা হবে না। 2 নম্বর, ফল তৈরি হবে না। সুতরাং এই উদ্ভিদ এর সাথে রিলেটেড বা এই উদ্ভিদের থেকে উৎপন্ন খাদ্য যারা গ্রহণ করে সেক্ষেত্রে তারা খাদ্য পাবে। সুতরাং আমরা এভাবে লিখতে পারি, উদ্দীপকে কি অংশটি ডিম্বাণু যা অন্যান্য অংশ অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। নিচে লিখবো কেন, নিচে এর গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরালো। কিভাবে, 1, ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের মিলনের ফলে নিষেক সম্পন্ন হয়। নিষেকের পর ডিম্বাণুটি ভ্রূণে, গর্ভাশয়টি ফলে, ডিম্বকটি বীজে রূপান্তরিত হয়। এছাড়া অন্যান্য অংশে রূপান্তর ঘটে থাকে। যদি নিষেক না হয় তাহলে কখনোই বীজ সৃষ্টি হবে না, ফল সৃষ্টি হবে না। আর নিষেক ঘটার জন্য প্রধান শর্ত হচ্ছে কি লাগবে, ডিম্বাণু লাগবে। সুতরাং ডিম্বাণু না থাকলে যারা বীজের মাধ্যমে বংশ বিস্তার করে যে উদ্ভিদগুলো, তাদের বীজ উৎপাদিত হবে না, ফলে তাদের বংশ পরম্পরায় নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, যদি নিষেক না ঘটে তাহলে গর্ভাশয়টি ফলে রূপান্তরিত হবে না, আর ফল না হলে এর সাথে রিলেটেড বা এই ফল বা এই ধরনের শস্য উৎপাদনকারী উদ্ভিদগুলো থেকে যে উৎপাদন আমরা পেয়ে থাকি তা আমরা পাবো না, ফলে সারা বিশ্বে খাদ্য সংকট দেখা দিবে বা খাদ্য শেষ হয়ে যাবে, খাদ্য পাওয়া যাবে না। অথবা আমরা এই বিষয়গুলো লিখলে এটাতে পুরোপুরি নাম্বার পেয়ে যাবে আশা করছি। সুতরাং শিক্ষার্থী মনে রাখবে, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে আবার। এটা হচ্ছে একটি অধমুখী ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। 2 নম্বর হচ্ছে নিষেকের পর গর্ভাশয় এবং ডিম্বকের পরিবর্তন সমূহ। 3 নম্বর হচ্ছে একটি
ভ্রূণথলির গঠন, এটি হচ্ছে এটি স্ত্রী গ্যামেটোফাইটের গঠন প্রক্রিয়া। এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা আশা করছি প্রশ্নগুলো যদি পরীক্ষা আসে আমরা অবশ্যই আনসার করতে পারবো। তো আবার দেখাবে ইনশাল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম।